সময় সময় শব্দটি একটি আপেক্ষিক শব্দ, আর এই শব্দটিকে নিয়ে অনেক বেশি চর্চা করা হয়েছে। সেটা ধর্মীয় গ্রন্থ হোক, অথবা ইতিহাস হোক, অথবা নিজেদের জীবনেই হোক না কেন, মানুষ যখনই সময়কে দেখতে চায় তখনই যেন দুটি শব্দ পাশাপাশি মুখোমুখি উঠে আসে। এক, সময় চলমান, আর দুই, সময় পরিবর্তনশীল। সময় চলছিল, চলছে এবং আগামীতেও চলবে, এটা না হয় বুঝলাম, কিন্তু যখন বলছে সময় পরিবর্তনশীল, তখন কি প্রশ্ন হয় না সময়কে পরিবর্তন করছে কে? হ্যাঁ, সময় কিন্তু নিজে থেকে পরিবর্তন হচ্ছে না। সময়ের অস্তিত্বকে পরিবর্তনশীলের সাথে সাথে অনুভব করতে পারছে যারা, তাদের কাছেই সময় পরিবর্তন হচ্ছে। বাকিদের কাছে কিন্তু সময় পরিবর্তন হচ্ছে না। নদীর কাছে, পর্বতের কাছে, আকাশের কাছে, সূর্য আর চাঁদের কাছে সময় স্থির হয়ে আছে। তারা নিজেদের মতো করে স্থির আছে এবং তাদের কাছে সময়ও কিন্তু স্থির হয়ে আছে। অথচ যারা ছুটছে, অনবরত ছুটছে, তারা অনুভব করছে যে সময় ক্রমশ বদলে বদলে যাচ্ছে। এই ছুটে চলার নাম যদি জীবন হয়, তাহলে এই ছুটে চলার মধ্যেও কতকগুলো বৈশিষ্ট্য রাখতে হয়, যার দ্বারা সময়কে মর্যাদা দেওয়া যেতে পারে অথবা সময়কে কলঙ্কিতও করা যেতে পারে। এবার প্রশ্ন হলো, সময়কে যারা চিহ্নিত করবে, সময়ের অস্তিত্বকে যারা অনুভব করতে পারবে, সেই সব মানুষগুলো কখন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে সময়কে বলিষ্ঠ হাতে পরিবর্তনের পথ দেখাতে পারে? তখন পারবে যখন জ্ঞানের আলো তাদের নিজেদের মধ্যে প্রবেশ করবে। সত্যদ্রষ্টা হলেন কবিরা। কবিরা ঈশ্বরপুত্র, এরকম কথা আমরা আগেও শুনেছি, কিন্তু তাদেরকে কেন ঈশ্বরপুত্র বলা হবে, কেন স্বর্গীয় সন্তান বলা হবে, কেন সত্যদ্রষ্টা বলা হবে? কারণ কবিরা কখনোই সময়ের সাথে খেলা করেননি, বরং সময়কে মানুষের সামনে আরও নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যেমন আজকে যে কবির আমি সম্পর্কে আলোচনা করব, সেই কবি হচ্ছেন জার্মান কবি বের্টল্ট ব্রেখট। তিনি সময়কে সামনে রেখে দিয়ে একজন সাধারণ মানুষের মুখে সময়ের কথা বলিয়েছেন। বিষয়টা হচ্ছে এইরকম, যতদিন একজন মানুষ কখনোই নিজেকে চেনার চেষ্টা করে না, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে না, তার অতীত ইতিহাসকে খুঁড়তে জানে না এবং তার ভবিষ্যৎকে নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করতে শেখে না, ততক্ষণ কিন্তু তার জীবনে, তার সময়ের মূল্যবান যে পরিস্থিতিগুলো, সেগুলো বিষয়ে সে অবগতও হতে পারে না, নাইবা সে চর্চা করতে পারে। কিন্তু আমরা যদি দেখি ইতিহাসের পাতায়, সম্পূর্ণ সময় যেন স্থির হয়ে আছে ইতিহাসের পাতাতে, যেন দম বন্ধ করা কয়েকটি পাতার মধ্যে আবিষ্ট হয়ে আছে। বিষয়টা হচ্ছে এইরকম যে শাসক, সাম্রাজ্যবাদী, ঔপনিবেশিক শক্তি, এই সব কিছুরই যেন যারা প্রধান রাজা রাজগার, তাদের কিন্তু ইতিহাস তৈরি হয়ে এসেছে। আমরা ইতিহাসের পাতা খুললেই প্রত্যেকটি মহান কৃতিত্বের অংশীদার হিসেবে কোনো না কোনো বিশেষ রাজাকে পেয়ে যাব, কোনো না কোনো বিশেষ মহামানবের কথা পেয়ে যাব। কিন্তু প্রশ্ন হলো যে এই মহামানবগুলো কি একা এই পৃথিবীর পরিবর্তন করার চেষ্টা করেছিল? একা কি তারা নিজেরা পৃথিবীতে আসার পর নিজে পরিবর্তন আনতে পেরেছিল, পৃথিবীর সময়কে বদলে দিতে পেরেছিল নিজেই? নাকি তাদের সহযোগিতার জন্য যারা ছিল তারা একেবারে আড়ালেই থেকে গেছে, ইতিহাসের পাতায় তারা উপেক্ষিত হয়েছে, অমর্যাদা পেয়েছে? এই কথা, এই প্রশ্ন একজন সাধারণ মানুষ কখনোই করতে পারবে না, কারণ তারা ইতিহাস সম্পর্কে সচেতন নয়। তারা সময়ের পরিবর্তন বিষয়ে একেবারেই ভাবনা চিন্তা করে না। কিন্তু একজন সাধারণ মজুর, শ্রমিক, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, তারা যদি হঠাৎ করে ইতিহাসের পাতা উল্টায় এবং নিজেকে শিক্ষিত করার চেষ্টা করে, বোঝে, জ্ঞান এবং বুদ্ধির পথে হাঁটে, তাহলে তারা বুঝতে পারবে সময়কে তারা কতটা পিছনে ফেলে দিয়েছে এবং সময়কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করেছে বিত্তবান শ্রেণীর মানুষেরা। সারা বিশ্ব জুড়ে কিন্তু এই খেলাটা বহু বছর ধরে হয়ে আসছে। এইবার একজন শ্রমিক, একজন মজুর যে মুহূর্তে বই পড়তে শিখবে, যে মুহূর্তে ইতিহাস সম্পর্কে সচেতন হবে, যে মুহূর্তে ভবিষ্যতের সম্পূর্ণ জীবনকে তারা সরাসরি দেখতে পাবে বইয়ের পাতায়,
শিক্ষিত হয়ে উঠবে, সেই সময় সেই মজুরটি প্রশ্ন করতে শিখবে ইতিহাসের দিকে তাকিয়ে, যে এই ইতিহাস কেন তাদেরকে উপেক্ষা করেছে এতদিন। কারণ তাদের বুকের উপরে পা দিয়ে, তাদের কাঁধের উপরে পা দিয়ে, তাদের জীবনের সমাধির উপরে পা দিয়ে এক একটি সভ্যতা কিন্তু নির্মিত হয়, অথচ তারপর সেই সভ্যতার সৃষ্টি হয়ে গেলে তারপরে সেই তাদেরকেই কিন্তু ভুলে যাওয়া হয়, তাদেরকে ইতিহাসে কোনো ঠাঁই দেওয়া হয় না। অর্থাৎ যারা ইতিহাসের আলোয় আলোকিত হয় তারা মূলত সাম্রাজ্যবাদী শক্তি, শাসক শ্রেণী, বিত্তবান শ্রেণী, এইসব মানুষগুলোই। আর ইতিহাসবিদরা এইসব বিত্তবান মানুষদের পক্ষপাতিত্ব করেছে আর ইতিহাসকে একচেটিয়াভাবে একমুখীন করে তুলেছে। আমরা ইতিহাসের বইতেও তাই পাই। চীনের প্রাচীর কে তৈরি করেছিল? ব্যাবিলন কে তৈরি করেছিল? আর্মাডা জাহাজ যখন ডুবে গিয়েছিল তখন সেটার জন্য কেবলমাত্র কি স্পেনের রাজা লুই ফিলিপ কেঁদেছিলেন? স্পেনবাসী কাঁদেননি? আলেকজান্ডার কি একা ভারতবর্ষকে জয় করতে পেরেছিলেন, নাকি তার সাথে আরও অনেক সৈন্য ছিল? তাদের কথা গেল কোথায়? এই যে যাবতীয় প্রশ্ন, এই ধরনের কত প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন করতে গেলে আমাদের চোখের সামনে অনেকগুলো খেলা, অনেকগুলো অমর্যাদা, অনেকগুলো অত্যাচার এবং নৃশংসভাবে ইতিহাসের পাতায় আটকে রাখা, দমবন্ধ করা প্রচুর প্রচুর শ্রমজীবী মানুষের আমরা ছবি দেখতে পাবো, যাদের মৃতদেহ বহন করে আসছে ইতিহাসের কালো অক্ষরেরা। কিন্তু এইসব বিষয়ে আর কতদিন অসচেতন হয়ে থাকবে মানুষ? শ্রমজীবী মানুষ, পৃথিবীর শ্রমজীবী মানুষ, যাদেরকে নিয়ে রবীন্দ্রনাথও লিখেছেন, ওরা কাজ করে, ওরা কেবল কাজ করে, তাদের কাজের উপর ভরসা করেই কিন্তু সভ্যতার পর সভ্যতা মানুষ ক্রমশ পার করে আসছে। সভ্যতার উন্নতির যে রথচক্র, এই সব সাধারণ খেটে খাওয়া মানুষদের বুকের রক্ত আর পরিশ্রম দিয়েই কিন্তু চলতে থাকে, কিন্তু তারা অবহেলিত হয়, তারা পিছিয়ে পড়ে থাকে, তাদের কথা ইতিহাস জানে না, তাদের কথা ইতিহাসের পাতাতে কোথাও যেন আটকে থেকে যায় অন্ধকারে। এই নিয়েই বেরটল্ট ব্রেখট কতকগুলো প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন একটি কবিতার মধ্যে। ক্লাস 12-এর একটি পাঠ্য কবিতা হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কিন্তু এই কবিতাটি জার্মান ভাষায় লিখেছিলেন বেরটল্ট ব্রেখট এবং তিনি নাম দিয়েছিলেন কোশ্চেনস ফ্রম আ ওয়ার্কার হু রিডস। এবং এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন, তর্জমা করেছেন শ্রীযুক্ত কবি শঙ্খ ঘোষ। তিনি আমাদের সামনে এমনভাবে কবিতাটি উপস্থাপন করেছেন, তার ফলে আমরা একটি নতুন সাহিত্যের দিকে, নতুন ভাবনা চিন্তার দিকে প্রকাশ্যে নিজেদের মুখ ঘুরিয়ে ফেলতে পারি এবং তারপর নিজেদের অস্তিত্ব আর সময়ের মর্যাদা সম্পর্কে আমরা সচেতন হতে পারি। তো আমি আজকে আসলে এই কবিতাটিকে কিন্তু কবিতা প্রেমীদের জন্য তৈরি করছি না। আজকের এই আলোচনাটা মূলত আমি ক্লাস 12-এর স্টুডেন্টসদের জন্য তৈরি করছি, কারণ এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিখতে গিয়ে অনেক সময় সমস্যা তৈরি হয়, কারণ কবি এখানে যাবতীয় অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো কোশ্চেন্স তৈরি করে রেখেছেন কবিতাটির মধ্যে। ফলে এতগুলো কোশ্চেন্স, এতগুলো শব্দ, এতগুলো টপিক মনে রাখা এইচএসের স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই সমস্যার। তো আমি একটা ছোট্ট প্রসেস বের করেছি, যেটা আপনাদের সামনে তুলে ধরবো এখন। বিশেষ করে স্টুডেন্টসরা, তোমরা যারা দেখছো ভিডিওটা, অবশ্যই তোমরা সেই টপিকটা বা সেই প্রসেসটা লিখে খাতাতে লিখে প্র্যাকটিস করবা। তাহলে এখান থেকে যে বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন, যে কোনো প্রশ্নই আসুক, তোমাদের খুব সহজ হয়ে যাবে বিষয়টি সম্পর্কে কোশ্চেনের উত্তর লেখা খুব সহজ হয়ে যাবে। তো তোমরা প্র্যাকটিস করো আর খাতাতে তুলে নাও। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো বোর্ডে একটি কোড লেখা হয়েছে। কোডটি এরকম যে সব আলির প্রথা। প্রথমেই বলি, কবিতাটির সঙ্গে এই কোডটির বা এই লাইনটির কোনো সম্পর্ক নেই, কিন্তু এই কবিতাটির মধ্যে থাকা যাবতীয় উপকরণ উপাদান এই কোডটির মধ্যে লুকিয়ে রয়েছে। এটা একটা প্রসেস মাত্র, এটা কোনো উত্তর নয়, এটা একটা প্রসেস যে এইখান থেকে আমি পুরো কবিতাটিকে ধরে ধরে অত্যন্ত সুন্দরভাবে আর সহজে খুবই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কবিতাটির বিষয়বস্তুকে বের করতে পারবো। তাই সেদিকে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো যে কিভাবে আমি এই অংশগুলো থেকে বা এই অক্ষরগুলো থেকে এক একটি শব্দকে বের করছি। যেমন ধরো, প্রথমেই দন্ত স দিয়ে দুটি শব্দ তোমরা প্র্যাকটিস করবে। তোমরা প্রথমেই এই লাইনটিকে খাতায় লিখে নাও, আর যেভাবে আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা অক্ষর থেকে শব্দ বের করছি সেভাবে তোমরা প্র্যাকটিস করো। দন্ত স দিয়ে যদি এখান থেকে শব্দ বের করতে হয়, তাহলে
একটি কথা আসছে সিজার, বা পুরো নাম হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার। এই কবিতাটিতে, অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটিতে জুলিয়াস সিজার সম্পর্কে দুইটি কথা রয়েছে, তার জন্য এখানে ব্র্যাকেটে 2 লিখে রাখলাম। কেমন? আচ্ছা, এই দন্তস্ব দিয়ে দুটো নামকে আমরা পাবো। এক হচ্ছে জুলিয়াস সিজার, আরও একটা টপিক পাবো, সেটা হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। প্রথমেই বলি, জুলিয়াস সিজার কে ছিলেন? রোম সাম্রাজ্যের সম্রাট। আর সপ্তবর্ষব্যাপী যুদ্ধটি কি? 7 বছর ধরে যে যুদ্ধ চলেছিল, আমরা ইতিহাস ঘাটলে যে যুদ্ধটিকে পাবো, যে 7 বছর ধরে যুদ্ধটি চলেছিল, সেই যুদ্ধের নাম সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটিতে কে জয়লাভ করেছিল? দ্বিতীয় ফ্রেডারিক। এটা মনে রাখবা। জুলিয়াস সিজার সম্পর্কে দুটি কথা পাবো আমরা, আর সপ্তবর্ষব্যাপী সম্পর্কে একটি কথা পাবো। ব্যাস, এইটুকু আপাতত আমরা তৈরি করি। এরপরে হচ্ছে ব দিয়ে আবার আমরা দুটি শব্দ পাবো এই কবিতায়। একটি হচ্ছে ব্যাবিলন, একটি শব্দ হচ্ছে ব্যাবিলন, আরও একটি শব্দ হচ্ছে বাইজেন্টিয়াম। এইবার আমরা সম্পর্কে কতগুলো শব্দ দেখতে পাবো। যেমন ধরো, দিয়ে আমরা এই কবিতায় 3টি শব্দ পাবো। একটি হচ্ছে আটলান্টিস, দ্বিতীয় শব্দটি হলো আলেকজান্ডার, আর তৃতীয় শব্দটি হলো আর্মাডা। স্টুডেন্টসরা অবশ্যই এই প্রসেসটা ইউজ করবা, তাহলে তোমাদের জন্য খুবই সুবিধার হয়ে যাবে। সম্পূর্ণ কবিতাটি একেবারে জলের মতো সহজ বলে মনে হবে। নেক্সট, যে ল শব্দটা আছে, ল অক্ষরটি রয়েছে, সেখান থেকে আমরা একটি শব্দ বের করতে পারি, সেটা হচ্ছে লিমা। লয়ে হ্রস্বই ময়ে আকার, লিমা। এরপরে সম্পর্কে দিয়ে কিন্তু কিছু হবে না, তাই জন্য সেখানে ক্রস করে দিলাম। কেমন? দিয়ে হচ্ছে প্রাচীর। কিসের প্রাচীর? চীনের প্রাচীর। মনে রাখতে হবে, দিয়ে হচ্ছে চীনের প্রাচীর। আর দিয়ে হচ্ছে থিবস। এইবার আমরা সম্পূর্ণ কবিতাটিকে এইখানে পেয়ে গেছি। এই অল্প সংক্ষিপ্ত জায়গার মধ্যে কিন্তু সম্পূর্ণ কবিতাটিকে ধরতে পেরে গেছি। এবার আমাদেরকে দেখতে হবে যে জুলিয়াস সিজার সম্পর্কে তিনি দুটো কথা কি বলেছেন, ব্যাবিলন সম্পর্কে কি বলেছেন, লিমা শহর সম্পর্কে কি বলেছেন। আমরা সংক্ষেপে সেগুলোকে মনে রাখার চেষ্টা করি। যেমন ধরো, জুলিয়াস সিজার সম্পর্কে প্রথম একটি কথা বলেছেন কবি, যে জুলিয়াস সিজার যখনই কোনো সাম্রাজ্য জয় করে আসতেন রোমে, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু জয় ত্বরণ তৈরি করতেন। অর্থাৎ যখন কোনো সাম্রাজ্য জয় করে রাজারা ফিরতেন নিজের দেশে, তখন দেশের শ্রমিকরা, মজুরা কি করত, যে এই কথাটিকে বা এই যুদ্ধে যে জয়লাভের যে দিনটি, এটিকে স্মরণীয় করে রাখার জন্য এক প্রকার স্তম্ভ বা জয়সূচক প্রাচীর তৈরি করত, বা কি বলবো, রাস্তার 2 তীরে বা 2 ধারে যেরকম প্রাচীর তৈরি করা হয়, স্তম্ভ তৈরি করা হয়, ফলক তৈরি করা হয়, সেই রকম তৈরি করত। তো এইটিকে বলা হয় জয়তরণ তৈরি করত জুলিয়াস সিজার। এখানে প্রশ্ন হচ্ছে, জুলিয়াস সিজার কি নিজে জয়তরণ তৈরি করত? তিনি কি একা জিতেছিলেন যে তার নামে জয়তরণ তৈরি করা হতো? শ্রমিকরা গেল কোথায়? সৈন্যরা গেল কোথায়? দ্বিতীয় আরও একটি বিষয় রয়েছে জুলিয়াস সিজার সম্পর্কে। জুলিয়াস সিজার সম্পর্কে দ্বিতীয় যে বিষয়টি, সেটি কিন্তু খুবই আকর্ষণীয় একটি বিষয়, যে জুলিয়াস সিজার গোল জাতিকে ধ্বংস করে দিয়েছিল। গোল কি? গ লয়ে হসন্ত। গল হচ্ছে একটি নিষ্ঠুর জাতি, খুবই ভয়ঙ্কর এবং নিষ্ঠুর জাতি ছিল গল। এই গলদেরকে নিপাত করে দিয়েছিল জুলিয়াস সিজার। এবার প্রশ্ন হলো কবির কাছে, যে জুলিয়াস সিজার কি একা গলদেরকে নিপাত করেছিল?
হত্যা করতে পেরেছিল বা পরাজিত করতে পেরেছিল, নাকি তাকে সাহায্য করেছিল প্রচুর পরিমাণে সৈন্য? তাহলে সেই সৈন্যগুলো গেল কোথায়? তাদের কথা ইতিহাস কেন তৈরি করলো না? এরপরেও কিন্তু কবি থেমে থাকেননি। কবি আরও একটি কথা বলেন জুলিয়াস সিজার সম্পর্কে, যে জুলিয়াস সিজার যদি গোলদেরকে একাই পরাজিত করে দিয়েও থাকে, তাহলেও কবির কাছে একটি প্রশ্ন, যে জুলিয়াস সিজার কি না খাওয়া দাওয়া করেই যুদ্ধ করেছিল, নাকি খাওয়া দাওয়া করার জন্য সে একটা রাঁধুনি রেখেছিল? কমপক্ষে একটা রাঁধুনি তো ছিলই তার সঙ্গে, তাহলে সেই রাঁধুনিরও কিন্তু ভূমিকা অনেক। অথচ তার কথা ইতিহাস জানলো না, ইতিহাসে ঠাঁই পেল না। শুধুমাত্র জুলিয়াস সিজারের কথা আমরা জানলাম যে জয় তোরণে ঠাসা রোম সাম্রাজ্য, আরেকটি কথা জানলাম গোলদেরকে নিপাত করেছিল জুলিয়াস সিজার। কিন্তু এই দুই কাজের মধ্যে কিন্তু শ্রমিকদের আর সৈন্যদের আর রাঁধুনির অনেক বেশি ভূমিকা রয়েছে, সেগুলো কিন্তু ইতিহাস আলোচনা করলো না। এরপরে আরও একটি বিষয় হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এবার সপ্তবর্ষব্যাপী যুদ্ধ সম্পর্কে কবি বলছেন যে দ্বিতীয় ফ্রেডারিক সপ্তবর্ষব্যাপী যুদ্ধে জয়লাভ করেছিলেন। কিন্তু কবির কাছে প্রশ্ন, তিনি কি একা জয়লাভ করেছিলেন, বা তার পক্ষে কি একাই যুদ্ধ জয়লাভ করা সম্ভব হতো যদি না সৈন্যরা থাকতো? এই দুটি প্রশ্ন বা তিনটি প্রশ্নের পরে কবি এগিয়ে যাচ্ছেন ব্যাবিলনের ক্ষেত্রে। ব্যাবিলন বারবার ধ্বংস হয়েছিল, আবার বারবার গড়ে উঠেছিল। কবির কাছে প্রশ্ন যে ব্যাবিলনটি বারবার গুঁড়ো হয়ে যাওয়ার পরে, বারবার ধ্বংস হয়ে যাওয়ার পরে আবারও পুনরায় সৃষ্টি করলো কারা? তার কথা কেন পাওয়া গেল না? শুধু আমরা জানি কোন শাসকের আমলে, কোন রাজার বা কোন সম্রাটের আমলে ব্যাবিলন পুনরায় নতুন করে সৃষ্টি হলো, এই রাজার নামটিকে আমরা পাই। কিন্তু কোনোভাবে রাজার পরে যে শ্রমিকরা বা যে মজুরেরা এই ব্যাবিলনকে নতুন করে গড়ে তুলতো, তাদের কথা ইতিহাস কখনো আমাদের সামনে তুলে ধরে না। এরপরে তিনি বলছেন বাইজেন্টিয়াম সম্পর্কে। এই বাইজেন্টিয়ামটি কি? বলছেন যে এই বাইজেন্টিয়ামটিকে ইতিহাস আমরা বাইজেন্টিয়াম সম্পর্কে জানতে পারি যে সেটি নাকি প্রাসাদের সাম্রাজ্য, প্রাসাদে পরিপূর্ণ। কবির কাছে প্রশ্ন হচ্ছে, বাইজেন্টিয়ামের যত মানুষ বসবাস করত তারা সবাই কি প্রাসাদে থাকতো, নাকি অনেকেই অসহায়ভাবে জীবনযাপন করত? ইতিহাস এই সত্যি কথাটা কেন লুকিয়ে গেল? এরপরে কবি এগিয়ে যাচ্ছেন আর দিয়ে বেশ কতকগুলো শব্দের দিকে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে আটলান্টিস। আটলান্টিস হচ্ছে কি একটা উপকথার দ্বীপ। দ্বীপ তো আমরা বুঝলাম, কিন্তু উপকথা জিনিসটা কি? যে বহুদিন ধরে মানুষের মুখে মুখে প্রচলিত কোনো কাহিনী, এই কাহিনীর একটি দ্বীপের নাম হচ্ছে আটলান্টিস। আটলান্টিস দ্বীপটি কৃতদাসে পরিপূর্ণ ছিল। কৃতদাস মানে তো আমরা জানি মানুষ কেনা বেচা যে পদ্ধতি, সেটাকে বলা হতো দাস প্রথা, এবং দাস প্রথা অনুযায়ী কৃতদাসদেরকে, সেই সব মানুষদেরকে আমরা পাই যাদেরকে কেনা বেচা করা হয়। সেই রকম কৃতদাসে পরিপূর্ণ ছিল আটলান্টিস দ্বীপটি। কিন্তু হঠাৎ করে সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে আটলান্টিস দ্বীপটি একসময় ডুবে যায় বা একেবারে সলিল সমাধি হয়ে যায়। এই আটলান্টিস দ্বীপটি যেদিন ডুবেছিল, কবি অনুমান করছেন যে সেই দিন কিন্তু কৃতদাসগুলোর জন্য ভীষণ চিৎকার করে কেঁদে উঠেছিল আটলান্টিস দ্বীপটি। কোনো মানুষ কাঁদেনি, কোনো রাজা সম্রাট কাঁদেনি, কিন্তু আটলান্টিস দ্বীপটি নিশ্চয়ই কেঁদে উঠেছিল। এরপরে কবি আলেকজান্ডার সম্পর্কে কতকগুলো কথা বলছেন আলেকজান্ডার ভারত জয় করেছে, এইটি কথা আমরা ইতিহাসে পড়তে পাই। কিন্তু প্রশ্ন হলো, আলেকজান্ডার কি একা ভারতবর্ষ জয় করেছিলেন? তার পক্ষে কি সম্ভব হতো একা ভারতকে জয় করা? তাহলে আলেকজান্ডারকে যারা সাহায্য করেছিল, সেই সব সৈন্যরা যারা একেবারে নির্দ্বিধায় নিজের প্রাণকে বলিদান দিতেও চেয়েছিল, সেই সৈন্যদের কথা কেন ইতিহাস আমাদেরকে জানায় না? আর তারপরে যে অংশটি, সেটি হচ্ছে আর্মাডা। আর্মাডা হচ্ছে একটি নৌজাহাজ। এটি ছিল স্পেনের নৌজাহাজ বা যুদ্ধজাহাজ বললে ভালো হয়, নৌজাহাজ বললে ভুল হবে, যুদ্ধজাহাজ। আর্মাডা ছিল স্পেনের একটি যুদ্ধজাহাজ, যেটি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রেরণ করেছিল স্পেনের রাজা লুই ফিলিপ। কিন্তু দেখা যায় আর্মাডা জাহাজটি একসময় ডুবে যায়। সৈন্য আর অস্ত্রশস্ত্রে ভরা আর্মাডা জাহাজটি ডুবে যাওয়ার পর স্পেনের রাজা লুই ফিলিপ ভীষণ কেঁদেছিলেন। কিন্তু কবির কাছে প্রশ্ন হলো যে কেবলমাত্র কি লুই ফিলিপ কেঁদেছিল, কেবলমাত্র কি স্পেনের রাজাই কেঁদেছিলেন, নাকি সম্পূর্ণ স্পেনবাসী এই আর্মাডা জাহাজ ডুবে যাওয়ার কারণে কেঁদেছিল? ইতিহাস সেই সব মানুষদের কথা কেন বলল না? এরপরে আসছি লিমা শহর সম্পর্কে। বলা হচ্ছে যে লিমা হচ্ছে সোনায় ঝকঝকে
একটি শহর। প্রশ্ন হলো কবির কাছে, সম্পূর্ণ শহরটাকে সোনায় ঝকঝকে করে তৈরি করার কাজ যারা করেছিল, সেই সব শ্রমিকরা, সেই সব মানুষগুলো, তারা কোন বাসায় থাকতো, কোন বাড়িতে থাকতো? তারা কি সোনায় ঝকঝকে তৈরি করা প্রাসাদে থাকতো, বাড়িতে থাকতো, নাকি অন্য কিছু আছে লুকিয়ে ইতিহাসের পেছনে? এরপরে কবি বলছেন চীনের প্রাচীর সম্পর্কে। আমরা দেখি চীনের প্রাচীর কোন সভ্যতায়, কোন রাজার আমলে গড়ে উঠেছিল, সেই সব সম্পর্কে আমরা জানতে পারি ইতিহাস পড়লে। কিন্তু কবির কাছে প্রশ্ন হলো, যেদিন সন্ধ্যায় চীনের প্রাচীর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যায়, সেই সন্ধ্যা থেকেই কিন্তু রাজমিস্ত্রিদের আর খোঁজ পাওয়া যায় না। প্রশ্ন হলো কবির কাছে যে রাজমিস্ত্রিদের নামগুলো কেন দেওয়া হলো না? যে সমস্ত শ্রমিক মানুষদের আত্মবলিদানের কারণে, ভীষণ পরিশ্রমের কারণে এই রকম একটি চীনের প্রাচীর বা অসাধারণ একটি কাজ ইতিহাস তৈরি করতে পারলো, সেই কাজের পেছনে থাকা সেই সব শ্রমজীবী মানুষগুলোর ইতিহাস কেন আমরা পেলাম না? তো চীনের প্রাচীর তৈরি হওয়া শেষ হয়েছিল যে সন্ধ্যায়, সেই সন্ধ্যায় রাজমিস্ত্রিরা কোথায় চলে গেল, এই নিয়েই প্রশ্ন থেকে গেছে কবির কাছে এই কবিতায়। এরপরে কবি কিন্তু বলছেন থিবস সম্পর্কে। থিবসটি কি? থিবস হচ্ছে 7 দরজাওয়ালা থিবস। এটি নির্মাণ করেছিল কারা? এই বিষয়ে কবি বলছেন 7টি দরজাওয়ালা থিবস নির্মাণ করেছিল কারা? যদি রাজারা করত, তার মানে নিশ্চয়ই রাজারা কাঁধে করে পাথর বয়ে নিয়ে এসে আসতো, কিন্তু বাস্তবে তো এরকমটা হয় না। রাজা কখনো পাথর কাঁধে করে নিয়ে বয়ে নিয়ে আসে না। তাহলে কাজ যারা করেছিল তারা কোথায় গেল? ইতিহাস 7 দরজাওয়ালা থিবসের পাশে কোনো না কোনো রাজার নাম বসিয়ে দেয়, কিন্তু শ্রমিকদের নাম বলা হয় না, মজুরদের নাম বলা হয় না। কবি এখানেই প্রতিবাদ করতে চেয়েছেন। আর কবি বলেছেন এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কোথাও যেন একটা শ্লেষাত্মক ভঙ্গি রয়েছে। আর কবি বারবার বোঝাতে চেয়েছেন সাম্রাজ্যবাদী শাসকদের কীর্তি বহন করছে আজকের ইতিহাস, আর এই ইতিহাসকে নিয়ন্ত্রণ করছে বিত্তবান শ্রেণীর মানুষ। ফলে কি হচ্ছে, যে সমস্ত শ্রমজীবী মানুষ, যে সমস্ত খেটে খাওয়া মানুষ, মজুর সম্প্রদায়, তারা প্রাণের প্রদীপ দিয়ে, নিজেদের প্রাণের বিনিময়ে কিন্তু সম্পূর্ণ সভ্যতার প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে, অথচ তারাই কিন্তু ইতিহাসের কাছ থেকে পাচ্ছে একরাশ বঞ্চনা। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয়তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করল সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমন কি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য? ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? গোলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, কে জিতেছিল? একলাই সে? পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন।